ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। আজকে আমাদের এই এপিসোডে শেখাবো কমপ্লেক্স সেন্টেন্সের নাউন ক্লজ। নাউন ক্লজটা আমরা জানি একটা ক্লজ নাউন হিসেবে ব্যবহার হবে। তো আমাদের এর আগে কমপ্লেক্স সেন্টেন্সের এপিসোডের যে 3টে সেন্টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানে বলা হয়েছিল যে কমপ্লেক্স সেন্টেন্স একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে। ক্লজ মানে খণ্ডবাক্য, সিম্পলি ক্লজ মানে কিচ্ছু না, খণ্ডবাক্য। খণ্ডবাক্য মানে ছোট বাক্য, ছোট বাক্য মানে বড় বাক্যের মধ্যে ছোট ছোট বাক্যগুলোই ক্লজ বলছে। ক্লজ এবার ওখানে এই বড় বাক্যের মধ্যে ছোট ছোট যে বাক্যগুলো থাকবে, সেই বাক্যগুলো একটা প্রধান ক্লজ থাকবে এবং বাকিগুলো অপ্রধান। বাকি একটা থাকতে পারে, সেটাও প্রধান, দুটো থাকতে পারে, সেটাও প্রধান, প্রধান একটাই থাকবে। সেটাকেই বলছে কমপ্লেক্স সেন্টেন্স। তো এইবার ওই অপ্রধান বাক্যগুলো প্রধান বাক্যের নাউন হিসেবে কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, অ্যাডভার্ব হিসেবেও কাজ করতে পারে। যে হিসেবে কাজ করবে সেই ক্লজ হিসেবে ডাকা হবে। নাউন হিসেবে কাজ করলে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলে অ্যাডজেক্টিভ ক্লজ, আর অ্যাডভার্ব হিসেবে কাজ করলে অ্যাডভার্ব ক্লজ। এই 3টে নামে ডাকা হয়। তো আজকে আমরা শিখতে যাচ্ছি নাউন ক্লজ। এইবার নাউন সম্পর্কে এর আগের এপিসোডে নাউনের যে এপিসোডটা ছিল সেই এপিসোড এবং এই 3টে বাক্যের এপিসোডেও দুটো মিলিয়ে আমরা যেটা বুঝেছি, নাউনটা সাধারণত সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে এবং প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে বেশি ব্যবহার হয়ে থাকে। তাছাড়াও দুটি হিসেবে ব্যবহার হয়, যেটা হচ্ছে অ্যাপোজিশনস টু এ নাউন, আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট টু এ ভার্ব, এটা হিসেবেও ব্যবহার হয়ে থাকে। তো মেইনলি আমাদের ওই 3টে সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে এবং প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে থাকে। তো আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করছি প্রথম সাবজেক্ট হিসেবে। তো এখানে সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে এবং প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে কীভাবে নাউনটা ব্যবহার হবে, নাউন ক্লজটা। আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, যেমন হি ইজ অনেস্ট। হি ইজ অনেস্ট, কথাটা বলে দিলাম। এবার বলে দিচ্ছি আই নো ইট। একটা জিনিস দেখো, এখানে আই নো ইট, এটা ভিএসও বের করলে ভিএসও, তাহলে ইটটা কি ও হিসেবে আছে। ভিএসও মানে ভার্ব সাবজেক্ট অবজেক্ট। তো এইবার ইটটা কি অবজেক্ট হিসেবে আছে। এবার ইট বলতে কোনটা, এই যে হি ইজ অনেস্ট টোটাল বাক্যটা। তো ইট বলতে কিন্তু একটা শব্দ না, টোটাল বাক্যটা। তার মানে এখানে আমাদের এই অবজেক্ট হিসাবে কে বসে, নাউন বসে। আমাদের নাউনের চ্যাপ্টারে পড়ানো আছে, আমরা শুনেছি নাউন বসে। তো এখানে যদি নাউন বসে, তাহলে অবজেক্ট হিসেবে এখানে এই নাউনটা কে আছে, এই টোটাল বাক্যটা আছে, তার মানে এটা এখানে চলে যাবে। এবং নাউন ক্লজগুলো সাধারণত দ্যাট দিয়ে যুক্ত করা হবে। তাছাড়াও আছে হোয়াই, হাউ, হোয়াট, এগুলো দিয়ে হবে, এগুলো পরে আমি দেখাচ্ছি। তো এখানে দেখো, এই অবজেক্টের পরিবর্তে আমি তাহলে এই ইটের পরিবর্তে দ্যাট বসিয়ে দিলাম, আই নো দ্যাট। এবার দ্যাট বলতে যে জিনিসটা জানি, টোটাল বাক্যটাই বসিয়ে দেবো। কী হবে, হি ইজ অনেস্ট। হি ইজ অনেস্ট, এই যে হি ইজ অনেস্ট। এবার হিটা ছোটো হাতের হয়ে গেল কেন, বাক্যের মাঝখানে এসছে বলে। আই নো দ্যাট হি ইজ অনেস্ট, এটা হলো সাবজেক্ট হিসেবে। ঠিক আছে, সাবজেক্ট হিসেবে দেখব, সরি এটা হলো অবজেক্ট হিসেবে। অবজেক্ট হিসেবে কেন, এই পেছনে ভার্বের অবজেক্ট হিসেবে দ্যাটটা বসেছে, আর দ্যাট সমান সমান এই টোটাল বাক্যটা। তো এটা গেল অবজেক্ট হিসাবে। এবার আসছি সাবজেক্ট হিসাবে। সাবজেক্ট হিসেবে মানে কি, তাহলে মানে এই ভার্বের আগে এটা বসবে, সিম্পলি ভার্বের আগে এটা বসে যাবে, তাহলেই হবে। যেমন এই বাক্যটা ঠিকই রইল, হি ইজ অনেস্ট, এটা ঠিকই রইল। এবার বললাম ইট মেক্স আস হ্যাপি। হ্যাপি, এটা আমাদের খুশি করে যে ও হলো অনেস্ট। এইবার এখানে যে ইটটা আছে, এটা সাবজেক্ট হিসেবে আছে। এই মেক্স ভার্ব, এখানে ভিএসও বের করি, ভিএসও, ও ও দুটো আছে, মেক্স আস হ্যাপি। এটা ও অ্যাকচুয়ালি আসি আছে, আর এটার আসির আসের কমপ্লিমেন্ট হিসেবে হ্যাপিটা ব্যবহার হয়েছে। তো অবজেক্টটা ও ধরে নিলাম। এইবার দেখো, এখানে এস ভিএসও এটা হলো
তার মানে ইটের জায়গায় ইট বলতে কোনটা? টোটাল বাক্যটা, এই আগের মতনই। তার মানে এটা কি হবে? এটার জায়গায় আমরা এই বাক্যটা বসাবো। আর আমাদের বলাই হয়েছে যে নাউন ক্লজে সাধারণত দ্যাট বসে, তার মানে ইটের জায়গায় আমরা দ্যাট বসিয়ে দেবো, হয়ে গেল। তাহলে দ্যাট বসালেই কি হবে? না, দ্যাটের পরে যাকে দ্যাট বলতে যাকে বোঝাচ্ছে সেটা বসাতে হবে, তো এটা বসাতে হবে তারপরে। তার মানে এটা আগেই বসুক আর পেছনেই বসুক, দ্যাটের পরেই বসবে। কি শিখলাম? এটা এই বাক্যটা আগেই বসুক আর পেছনেই বসুক, এটা দ্যাটের পরেই বসবে। কীরকম? তাহলে ইট কেটে দিই, ইট কেটে দিয়ে আমরা দ্যাট বসাবো। এবার দ্যাটের পরে যেহেতু বসবে তাহলে দ্যাটটা এখানে লিখিয়ে দিলাম। দ্যাট হি ইজ, এখানে ছোটো হাতের হি হয়ে গেল, হি ইজ অনেস্ট মেক্স আস হ্যাপি, হয়ে গেল। এই দেখো ইটটা সাবজেক্ট ছিল, ইটটাকে এই যে ইটের পরিবর্তে যেহেতু দ্যাট বলতে এই বাক্যটাই বোঝাচ্ছে, তার দ্যাটের পরে বসে গেল। তার মানে এটা কি হিসেবে ব্যবহার হলো? এই মেক্স ভার্বের সাবজেক্ট। তার মানে এই টোটালটা হলো এস। এবার আগে শুধু এখানে ইটটা ছিল এস, এবার ইটটা আমি কেটে দিলাম, তাই এই টোটালটা এস হয়ে গেল, ভিএসও। মানে ভি মানে ভার্ব, এস মানে সাবজেক্ট, ও মানে অবজেক্ট, হয়ে গেল। এটা গেল 2 নম্বর নিয়ম। 3 নম্বর আসছে প্রিপোজিশনাল অবজেক্ট। প্রিপোজিশনাল মানে প্রিপোজিশনের পরে যে নাউনটা বসে। প্রিপোজিশনের পরে নাউন বসে আমরা জানি। তো প্রিপোজিশনাল অবজেক্ট আমি এটা ঠিক একই রকমভাবে ওই বাক্যটাই রাখলাম যে হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট রাখলাম। এটা লিখলাম আই অ্যাম অ্যাওয়ার অফ ইট, আমি এটা সম্পর্কে সচেতন। ও যে সৎ, আমি এটা সচেতন। এইবার দেখো অফ প্রিপোজিশনের পরে ইট আছে, আবার ইট বলতে কোনটা? এই টোটাল বাক্যটাই আছে, একই ব্যাপার। শুধু কি হয়েছে, এই ইটটা আগে ভার্বের পরে ছিল, এবার প্রিপোজিশনের পরে। তার মানে প্রিপোজিশনাল অবজেক্ট। সিম্পলি এই ইট কেটে দ্যাট করব, আর বলা আছে দ্যাটের পরে ওই টোটাল বাক্যটা, অপ্রধান বাক্যটা বসে যাবে। তাহলে কি হলো? দ্যাট বসে ওই চলে আসবে হি ইজ অনেস্ট। তাহলে কি এলো? আই অ্যাম অ্যাওয়ার অফ দ্যাট হি ইজ অনেস্ট। এই বাক্যটা দ্যাট হি ইজ অনেস্ট, এটাকে বলছি সাবঅর্ডিনেট ক্লজ, আর এটাকে বলছি প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল কেন এটা প্রিন্সিপাল ক্লজ? এটা মূল কথাটা প্রকাশ করছে, আই অ্যাম অ্যাওয়ার অফ। এবার এটার পার্ট হিসেবে এটা ব্যবহার, অংশ হিসেবে এটা ব্যবহার হচ্ছে, যার জন্য এটা প্রিন্সিপাল না। আর এটাকে ছাড়া হতে পারে না, এটার অবশ্যই সাহায্য হলে। দ্যাট হি ইজ অনেস্ট, যে সে সৎ, এটা তো নিজে প্রকাশ করছে না, কিন্তু আই অ্যাম অ্যাওয়ার অফ দ্যাট, আমি এটা সম্পর্কে সচেতন, এটা একটা প্রকাশ করছে। আমি বলেছিলাম প্রিন্সিপাল ক্লজ নিজে বাক্য, স্বাধীন বাক্য, সে নিজে অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ বা অপ্রধান বাক্য, সেটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজটা সেটা নিজে অর্থ প্রকাশ করতে পারে না। সেটা নির্ভর করবে এই প্রিন্সিপাল ক্লজের ওপর অর্থ প্রকাশ করতে গেলে। মানে একে ছাড়া এই অর্থ প্রকাশ সম্পূর্ণ হবে না, অসম্পূর্ণ থেকে যাবে, এটা মাথায় রাখবে। তাহলে আমাদের গেল সাবজেক্ট, অবজেক্ট এবং প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। এবার আসছে কমপ্লিমেন্ট টু এ ভার্ব। এটা একটা ছোট্ট নিয়ম। যেমন এই ভার্বটা আছে, ভার্ব আছে টু বি ভার্ব আছে ইজ। এবার দ্য ট্রুথ ইজ, সত্যটা হয়। এবার ইজ ভার্বের কমপ্লিমেন্ট মানে ইজ ভার্বটাকে পরিপূরক করছে। কে পরিপূরক করছে? হি ইজ ইল। এই যে ইজ বলতে কাকে? হি ইজ ইল। এই যে এখানে এটা কমপ্লিমেন্ট হিসেবে বোঝানো হলো। মানে দ্য ট্রুথ ইজ বলে হি ইজ ইল। ওকে, এখানে এটার আরেকটা উদাহরণ যদি আমি দেই, দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড। এখানে দেখো হোয়াট উই এক্সপেক্টেড, এই ইজ ভার্ব যে আছে এটার কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে। দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড। ইজ ভার্বটা কেমন? যেমন দিস ইজ বলতে ধারণাটা কমপ্লিট হচ্ছে না। ইজটা কি হয়? কি এটা হয়? কি এটা হয়? উই এক্সপেক্টেড, কমপ্লিমেন্ট। তার মানে এটাও নাউন ক্লজ হিসেবে ব্যবহার হচ্ছে, কিন্তু এটা ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, আরেকটা আসছে যেটা হচ্ছে অ্যাপোজিশনস টু এ নাউন। অ্যাপোজিশন টু এ নাউন এটা কীরকম? যেমন দেয়ার ইজ এ নিউজ, এই যে নিউজ, এই নিউজটা নাউন। এবার এই নিউজ সম্পর্কে অ্যাপোজিশন মানে সমান সমান, আমরা শিখেছিলাম অ্যাপোজিশন চ্যাপ্টারে,
সিম্পল সেন্টেন্সে। তো অ্যাপোজিশন এই নিউজ সমান সমান কি দ্যাট হি ইজ উইনার, সে জয়ী। এই যে নাউন সমান সমান এটাকেই বলছে অ্যাপোজিশন ইন নাউন। এটা কিন্তু একটা ক্লজ, কারণ কি এটা ভার্ব আছে, এটা ভার্ব না থাকলে এটা ফ্রেজ হতো। ভার্ব যেহেতু আছে তাহলে ক্লজটা কী হিসেবে আছে, এই নাউনের সমকক্ষ হিসেবে, নাউন সমান সমান হিসেবে আছে, তাই এটাকে বলা হচ্ছে অ্যাপোজিশন ইন নাউন। ঠিক আছে, এইবার আমরা আসবো যে আমরা তো এতক্ষণ শিখলাম দ্যাট দিয়ে যুক্ত হয়, তাহলে দ্যাটের জায়গায় তো হোয়াট, হাউ এবং ওয়াই এসব হতে পারে। এটা একটা মজার ব্যাপার। যেমন হি ইজ অ্যাবসেন্ট, আই নো ইট। এটা আমরা শিখেছি কি, আই নো দ্যাট হি ইজ অ্যাবসেন্ট, হয়ে গেল। এইবার দেখো, যদি এই ইটের জায়গায় রিজন থাকে, আই নো দ্য রিজন, REASON, আমি কারণটা জানি। সিম্পলি যদি এই রিজন থাকে, রিজন থাকলে তুমি এই রিজন কেটে ওয়াই বসিয়ে দাও, আগের নিয়ম যা আছে তাই। তার মানে কি হয়ে যাবে, আই নো যেমন আছে নো, এই দ্যাটের জায়গায় আমি বলেছি ওয়াই বসাতে, যেহেতু রিজন আছে ওয়াই। এবার কি, হি ইজ অ্যাবসেন্ট হয়ে গেল, ওয়াই হি ইজ অ্যাবসেন্ট। আমরা কিন্তু এটা পাজল হয়ে যাই যে এখানে তো রিজন আছে, তাহলে আমরা ইট দ্যাট কোথায় পাবো, রিজন আছে ব্যাস ওয়াই মেরে যাও, কেন কি কারণে ও অনুপস্থিত, তার মানে এটা ওয়াই বসালেই এই কারণটা হয়ে গেল। এটার মানে হলো আমি জানি কেন সে অ্যাবসেন্ট, তাই নো দ্য রিজন, আমি কারণটা জানি, একই ব্যাপার। তার মানে যখনই এইটার পেছনে ইটের জায়গায় রিজন তুমি তোমরা দেখবে সাথে সাথে ওই রিজনের জায়গায় তোমরা ওয়াই বসিয়ে, দ্যাটের পরিবর্তে ওয়াই বসিয়ে দিয়ে দেবে। এবার বলছি রিজনটা হয়ে গেল, রিজনের জায়গায় মেথডটা আসলো। মনে করো হি ডিড ইট আছে, হি ডিড ইট, সেটা করেছে। এবার আই নো দ্য মেথড করে দিলাম, পদ্ধতিটা আমি জানি, মেথড আমি পদ্ধতিটা জানি, ও কি করে এটা করেছে, সিম্পল। তাহলে এখানেও টেনশন নেবার কিচ্ছু নেই, এই মেথডের জায়গায় হাউ করে দেওয়া হয়ে গেল এই ওয়াই এর মতন। রিজন থাকলে ওয়াই আর মেথড থাকলে হাউ, তাহলে কি হলো, আই নো, এই প্রথমে তো এটা হবেই, আই নো, এই দ্য মেথডের জায়গায় হাউ বসিয়ে দিলাম, হাউ, আর এই বাক্যটা লিখে দিলাম, হাউ হি ডিড ইট, সিম্পলি হয়ে গেল। খালি কি হলো, এই যে এটা দ্যাটের জায়গায় এটা বসে গেল, দ্যাট হলো না, দ্যাটের জায়গায় এটা হয়ে গেল। ক্লিয়ার? এইবার আসছে প্রশ্ন আরেকটা, এই দুটো হয়ে গেল। এবার প্রশ্ন আসছে তাই হোয়াটের জায়গায় সামথিং কি, এটার ব্যাপারটা একটু আলাদা। এটার মেথডের এই জায়গায় থাকবে না, এই জায়গায় থাকবে সামথিং বলে একটা কিছু, সামথিং। তো কীরকম, যেমন হি সেইড সামথিং, পরের বাক্য বলছে আই নো ইট, আই নো ইট। এখানে কিন্তু ইটের জায়গা না, এটা দেখবে সামথিংটা যখন আগের প্রিন্সিপাল ক্লজেই আছে, ঠিক আছে, তখন তুমি এটাকে ওই দ্যাটের পরিবর্তে হোয়াট বসিয়ে দেবে, সিম্পল ব্যাপার। যদি সামথিং থাকে তাহলে এই ইটের জায়গায় আমরা দ্যাট বসাই নর্মালি, কিন্তু এই ইটের জায়গায় দ্যাট না বসিয়ে এটাও কেটে আমরা হোয়াট বসিয়ে দিলাম। তাহলে কীরকম উদাহরণটা হবে, আই নো, প্রিন্সিপাল ক্লজটা লিখলাম। এবার বলছি ইটের জায়গায় দ্যাট হবে না, যেহেতু সামথিং আছে হোয়াট লিখে দিলাম, হোয়াট হি সেইড। এবার দেখো মজার ব্যাপার, সামথিং সে কি বলেছে, আবার সামথিং লেখার দরকার নেই, সামথিং, এই যে সামথিং, কেন এই সামথিংটা তো এই হোয়াটের মাঝেই আছে, হোয়াট হি সেইড যেটা সে বলেছে, তার জন্য এই সামথিংটা লেখার দরকারই নেই। তাহলে কি করে দেবো আমি, এই সামথিংটা এই জায়গাটা কেটে দিলাম, তাহলে কি হলো, আই নো হোয়াট হি সেইড। এটা মনে রাখতে হবে, যে সময় হোয়াট দিয়ে যুক্ত করবো পরে যে সামথিং থাকবে সেটা আর লেখার দরকার নেই। তো এই রকম করে যে সময় আমরা দুটো বাক্য দেখব সিম্পল সেন্টেন্স করার, তাহলে এই পাঁচটার মধ্যেই আমরা ট্রাই করতে থাকবো। পাঁচটার মধ্যে প্রথম তিনটেই বেশি করে লক্ষ্য করা যাবে যে আমরা কি হিসেবে আছে। যেমন তারা, দে
আর রানিং। এখানে বলছে ইট মেক্স দেম স্ট্রং, ইট মেক্স দেম স্ট্রং। এইভাবে যখনই বাক্যটা দেখব, দেখো ইট মেক্স দেম স্ট্রং। তাহলে এইটা ভিএসও বের করি আমি। ভিএসও কি? ভিএসও, ওর এর দেমটা আছে, স্ট্রংটা কমপ্লিমেন্ট। তো এখানে দেখো ভিএসও আছে যেহেতু, তাহলে ইটটা আমার কি হিসেবে আছে? ইটটা আছে আমাকে সাবজেক্ট হিসেবে, তাহলে ইটের জায়গায় আমরা দ্যাট বসাবো। এইভাবে দেখতে হবে যে আমরা যেটা প্রিন্সিপাল ক্লজ ধরে ফেললাম, এটা ইট দ্যাট আছে, ইট বলতে টোটাল বাক্যটাকে বোঝাচ্ছে, তখন তার মানে নাউন ক্লজ আমরা নেব, এটা ধরে নেব। ইট ইট বা রিজন, যে সময় দেখবো ইট, রিজন, মেথড এসব আছে, কোথায় আছে? সামনে না পেছনে? সামনে থাকলে সামনে দ্যাট রিজন বসাবো বা দ্যাট বসাবো, হোয়াট বসাবো। আর যদি পেছনে থাকে পেছনে বসাবো, সিম্পল, কোনো টেনশন নেবার কিছু নেই। এইবার দেখবো এটা কোথায় আছে। এই নিয়মে প্রথমে ধরতে হবে এটা নাউন ক্লজে আছে কিনা। নাউন ক্লজে এই কোনো সাবজেক্ট অবজেক্ট হিসেবে এই ইট দ্যাট বলতে কি টোটাল বাক্যটা বোঝাচ্ছে? বলছে হ্যাঁ, তখনই নাউন ক্লজে ধরবো। এবার নাউন ক্লজে যে 3টে নিয়ম বা 5টা নিয়ম শিখলাম, তার মধ্যে দেখবো পড়ছে কোনটায় সাবজেক্ট হিসেবে পড়ছে। তাই আমি এটা টোটাল সবার প্রথমেই আমি দ্যাট বসিয়ে দিলাম। দ্যাট হয়ে গেল। দ্যাট বসে এই যে অপ্রধান বাক্যটা লিখে দিলাম। বলছি দ্যাট বসলেই অপ্রধান বাক্যটা আগে লিখবে, সাবঅর্ডিনেট ক্লজ কি আছে? দ্যাট, দে আর রানিং, সরি এটা দে হবে, দে আর রানিং। বেশ হয়ে গেল। এবার এখানের ইট তো চলেই গেছে, ইট তো এই দ্যাটের মাঝেই চলে গেছে, তাহলে দরকার নেই এটার থেকে, এই ভার্ব থেকে শুরু করো, ভার্ব বাকি সব টোটালটা সাবজেক্ট। তাহলে কি হলো? মেক্স দেম স্ট্রং। দেখো এখানে এই মেক্স ভার্ব, এস কোনটা? টোটালটা এস, ও হচ্ছে দেম। কি সুন্দর বেরিয়ে গেল, ভিএসও, এই টোটালটা। এবার যদি থাকতো দে আর রানিং, দে আর রানিং, রিজন ইজ নোন টু মি। কি হবে? রিজন, দ্য রিজন ইজ নোন টু মি, নোন টু মি। তাহলে এবার রিজন আছে, দেখেই রিজন থাকলে আমাদের রিজন বলতে এটা, তারা কেন দৌড়াচ্ছে আমি জানি। তাহলে সিম্পলি খালি এটা কেটে, রিজন থাকলে বলেছি হোয়াই হয়, ওয়াই দে আর রানিং। এখানে তখন মেক্স মি স্ট্রং না বলে এই যে এখানের রিজনটা কেটে দাও, রিজনটা জায়গা, রিজন তো ওই যে ওয়াই এর মধ্যে চলে এলো, তো রিজন কাটা, রিজন কেটে দিলাম। তাহলে বাকি কথা কি আছে? ইজ নোন টু মি, নোন টু মি। তাহলে কি হলো? ওয়াই দে আর রানিং ইজ নোন টু মি। এই সিম্পল, এই নিয়মটা আমাদের ফলো করতে হবে। এর মধ্যেই নাউন ক্লজ আমরা পেয়ে যাব। তো আগের ভিডিওগুলো আমরা সিম্পল সেন্টেন্স দেখিয়েছি, এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্সে চলে এসেছি। এর পরের এপিসোডগুলোয় অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এই করে করে দেখব। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন বেলটি টিপে রেখে নতুন নতুন ভিডিওগুলো গ্রহণ করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।